কি করে আপনি আশা করেন? যদি আমি ডিক্লেয়ার করলাম যে বেনজিরের এত কোটি টাকার সম্পদ অমুক সমুক, মতিউরের এত কোটি টাকার সম্পদ অমুক তমুক, আজকে এনবিআর এর একজন মেম্বারের সেক্রেটারি শুনলাম যে তার সম্পদ এত কোটি টাকা, এতগুলি অ্যাকাউন্ট। এখন এদেরকে বলে এরা পালায় চলে যায়, যখন পালায় চলে যায় তখন বলে এদের অ্যারেস্ট করো, আর যখন ব্যাংকের টাকা তোলা হয় তখন বলে ব্যাংকের টাকা জব্দ করো, সম্পদ জব্দ করো। তো এখন এগুলি সবই পরিকল্পিত ড্রামা, কারণ এই সমস্ত অলিগারকে দিয়ে, এই সমস্ত দুর্বৃত্তকে দিয়ে, দুর্নীতিবাজকে দিয়ে সরকার টিকে আছে, এবং এরাও সরকারকে ব্ল্যাকমেইল করেছে, সরকার এদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। আপনাকে একটা ঘটনা বলি, আমার পটুয়াখালী জেলা, ওখানে আওয়ামী লীগের এক নেতার ভাই, সেও একজন ডাক্তার, সেও ডাক্তার, রুগীকে রেপ করতে গিয়ে ধরা পড়েছে এবং তার ছুরি দিয়ে তার প্রাইভেট পার্টসে আঘাত করেছে, বুঝছেন? তারপর বরিশাল মেডিকেলে নিয়ে চিকিৎসা করা হয়েছে। এখন এইগুলি হলো আওয়ামী লীগের নেতা, যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, এবং সিনিয়র বরগুনায় এরকম একটা ঘটনা ঘটেছে। এখন এইগুলি এদের একটা রোগ। আমরা এখন কথা শুনবো ঢাকা থেকে যুক্ত মেজর ইমরান সাহেবের কাছ থেকে। আমরা মেজর ইমরান, আমি নতুন করে আপনাকে কোনো প্রশ্ন করছি না। মেজর ইমরান, যেই বিষয়টা আমরা আজকে হেডলাইন করেছি, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, যেহেতু বিডিআর আপনি কাজ করেছেন, তো আপনি যদি একটু তুলে ধরেন কি কারণ হতে পারে? অ্যাকচুয়ালি বাংলাদেশের চালচিত্রটা এরকম, এটা একটা নৈরাজ্যের মানে শাসন চলছে, অরাজকতা, অপশাসন, দুঃশাসন যাকে বলে। আপনারা জানেন একজন মন্ত্রী ছিল, গত পার্লামেন্ট কমিউনিটি ছিল, ওনার বাড়ি গাজীপুরে। উনি এক সময় যুবলীগের নেতা ছিল, তো উনি একটা ধর্ষণ করে এবং নববধূকে এবং নববধূর স্বামীকে মেরে ফেলে, একটা প্রাইভেট কার নববধূকে নিয়ে যাচ্ছিল। উনি একজন মিনিস্টার ছিল এই বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের এর আগের বারে। এখন সেই লোকটা ওই নববধূর হাজবেন্ডকে মেরে ফেলে এবং ওই মহিলাকে রেপ করে এবং তাকে মেরে ফেলে। এইটার তখন আর্মি ডেপ্লয় ছিল। আবার আপনার আজকে শাহবাগ যে কন্ট্রোল রুম, এটা ছিল পুলিশ কন্ট্রোল রুম, এখান থেকে কন্ট্রোল করতো। ব্রিগেডিয়ার রব ছিল আপনাদের সিলেটের ডেপুটি কমান্ডার ছিল, ওসমানীর পরে উনি ছিল। তো তখন আর্মি ডেপ্লয় ছিল এই অরাজকতা, এই নৈরাজ্য বন্ধ করার জন্য। তখন মেজর নাসির নামে একজন অফিসার ছিল, উনি তখন ওই যুবলীগ নেতাকে ধরছিল, যে পরবর্তীতে আওয়ামী লীগের এমপি এবং মিনিস্টার হয়েছে। তো মেজর নাসির তাকে তখন অ্যারেস্ট করে। তখন বঙ্গবন্ধুকে রিপোর্ট দেওয়া হয়, ওইখানকার যে ওর বাবা ছিল আওয়ামী লীগের সভাপতি বোধহয়, যে সেনাবাহিনীর লোকজন মানে যুবলীগ আওয়ামী লীগের লোককে শুধু হ্যারাস করতেছে, তাদেরকে খাওয়া হয়রানি করতেছে, মানে বিষোদ্গার বলে এবং সত্য কথাটা বলে না। ইমরান ভাই, জি ভাই বলেন। আপনাকে একটু হেল্প করতে চাই। উনি হচ্ছে গিয়ে আপনার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, ও মার্ডার করছিল এবং উনি উনি নাম জানে শুনেই গল্পটা বলতেছে, আমি বুঝতেছি নাম নিতেছি না, বা মোটামুটি আমরা বিষয়টা সবাই জানি। আমরা মেজর নাসিরটাকে অ্যারেস্ট করে এবং মেজর নাসিরের বিরুদ্ধে বঙ্গবন্ধুর কাছে রিপোর্ট দেয়, তার বাবা গিয়ে এরকম। তো আসল ঘটনা বলা হয় না। তখন মেজর নাসিরকে ওই অফিসার তখন বলে যে আমাকে মেজর সাহেব ছেড়ে দেন, আমাকে রাখতে পারবেন না। আপনি জানেন না যে তার চেয়ে আপনি ওনাকে কয়েক লক্ষ টাকা অফার দেয়, 2-3 লাখ টাকা অফারও দেয়। তো তখন উনি বলছে যে আই এম দ্য লাস্ট ম্যান, যাই হোক, হিয়ার টু লিভ, আর্মির উপর থেকে বলছে যেহেতু প্রেসিডেন্টের আদেশ বা প্রেসিডেন্ট ডিজায়ার, সো নাথিং টু ডু। আমরা তো আসলে অসহায় ওই ক্ষেত্রে। এখন এই অরাজকতাকে থেকে দূর করতে হলে এই যে প্রশাসন, নষ্ট প্রশাসন, এখন বিচার ব্যবস্থা ধ্বংসের মুখে, আইন বিভাগ ধ্বংসের মুখে, প্রশাসন ধ্বংসের মুখে। এখন আপনার এইখানে আপনি কোনো কিছু ভালো আশা করা একটা মানে আপনার এটা বোকামি, বা আমি বলবো এটা এক ধরনের প্রহসন। এখন হয় কি, মানুষকে দেখানোর জন্য, বিশেষ করে আমেরিকার যে আপনি জানেন স্যাংশন আসছে, আরো কিছু আসতেছে, আসাদ মিয়ার উপরে আসছে, যে ডিএমপি কমিশনার ছিল আগের, তারপরে ওই যে এখন আরেকজন আবার দেখবেন জামিল হাসান আরেকজন ডিআইজি। তো একটার পর একটা বেরোচ্ছে। এখন হয় কি, এইগুলি কোনো শেষ নাই। আসল কথা হলো ভাই, এগুলি তো আমাদের জন্য কিছু না, দেশটাই তো থাকবে না। রনি খান কুয়েত,
রনি খান, আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমি কথা বলছি এই বিষয়ে যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে অন্যরা কুপিয়ে হত্যা করেছে, ইতিমধ্যে রাজশাহীতে এক নেতাকে আরেক নেতা হত্যা করেছে, এর মধ্যে আওয়ামী লীগেরই নেতারা একে অপরের কাছে হত্যা শিকার হচ্ছে এই কয়েক মাস যাবৎ, বিশেষ করে 7ই জানুয়ারি নির্বাচনের পরে। এটার পিছনে কারণটা কি? আপনি যে বিষয়টা তুলে ধরছেন এটা হওয়াটাই স্বাভাবিক, কেন নয়? যখন সংসদ একজন প্রধানমন্ত্রী শপথ নেয়, অনুরাগ বা একজন প্রধানমন্ত্রীকে শপথ করান রাষ্ট্রপতি, সেখানে লেখা থাকে অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া এমন কোনো কিছু করব না যে দেশের যেন সেটা অমঙ্গল হয়। কিন্তু সে প্রত্যেকটা কাজই করছে অনুরাগের বশবর্তী হইয়া। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আজকে বিরোধী দলকে যে দমন পীড়নের যে একটা নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে সরকার, এমনকি আপনার প্রত্যেকটা কাজই সে অনুরাগের বশবর্তী হয়ে করছে। সে তো প্রথমেই তো তার আপনার যে সংবিধানে যে এই শপথের যে প্রথম যে সেশনটা সেটাই সে ভঙ্গ করছে। অতএব তাদের যে দলের যে নেতাকর্মী বা এমপি মন্ত্রী যারা আছে এটা ভঙ্গ করবে, এটাই স্বাভাবিক। আসলে তো চালচিত্র তো ওইরকমই, উই আর গোয়িং ব্যাক। আর বলতেছে আমরা উন্নয়ন, হ্যাঁ উন্নয়ন হয়েছে। উন্নয়নটা হলো সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, মানে গুমটা একটু কমেছে, খুন এখন বেড়েছে। কারণটা হলো এখন বিরোধী দল নেই বা প্রতিদ্বন্দ্বী নিজেরাই, ওই যে বললো হালুয়া রুটির ভাগ, চাঁদাবাজি হচ্ছে একটা সংঘবদ্ধ ভাবে। আর একটা যে কোরবানির গরু দেখলেন, একটা শাকসবজি আপনি যান একেবারে যেখান থেকে মালটা আসে সেই মালটা ডাবল দামে 3 গুণ দামে এখানে বিক্রি হয়, এবং এই চাঁদার কারণে পথে। এবং এটার সাথে শ্রমিক লীগ, তারপরে পুলিশ লীগ, তারপরে আপনার স্থানীয় এমপি, উপজেলার চেয়ারম্যান সব জড়িত, সবার একটা ভাগ বাটোয়ারার বাংলাদেশটাকে লুটে ফুটে খাওয়ার। একদল ব্যাংক খাচ্ছে ব্যবসায়ীরা, আর একদল লেখাপড়া জানে না মস্তান গুন্ডা পান্ডা দুর্বৃত্ত, এখন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তো এগুলি এখন খাচ্ছে চাঁদাবাজি করে। তো এখন এই চাঁদাবাজি করে খেতে খেতে সবারই তো টাকা হয়ে গেছে, গরম হয়ে গেছে। সবাই ইলেকশন করতে চায়, সবাই নৌকা চায়, সবাই চেয়ারম্যান হতে চায়, সবাই এমপি হতে চায়। যার জন্য হয় কি, এখন কে কারে মারলে ওই জায়গাটা খালি হবে,